নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। গ্রেফতার জুনিয়র বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন। শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা পুলিশের। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানা। গত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। মানুষ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মানুষ, ঠিক কি অভিযোগে গ্রেফতার হলেন স্বরূপ বিশ্বাস? তুমি যেমনটা বললে যে গতকাল রাতে কিন্তু আমরা জানি যে মন্ত্রী এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, যিনি টালিগঞ্জের স্টুডিও পাড়া অত্যন্ত প্রভাবশালী এবং ফেডারেশনের প্রাক্তন সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শ্লীলতাহানির অভিযোগ এবং তোলাবাজি এবং অস্ত্র আইন, আপাতত আমরা জানতে পেরেছি এই ধারাগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন থানা তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। এবং আমরা জানি যে এই স্বরূপ বিশ্বাসের একছত্র বা একচেটিয়া আধিপত্য ছিল স্টুডিও পাড়ায় বা টালিগঞ্জে, এবং স্বরূপ বিশ্বাসের কথা ছাড়া টালিগঞ্জ একটা পাতা অব্দি নড়ত না, এরকম প্রভাব ছিল। সেই প্রভাবশালী স্বরূপ বিশ্বাস যখন পশ্চিমবঙ্গে পালাবদল হলো, যখন পশ্চিমবঙ্গে নতুন সরকার এলো, তখন সমস্ত শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান সকলে মুখ খুলতে শুরু করলেন। এবং আমরা জানি যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এখনো পর্যন্ত যা আমরা জানতে পেরেছি যে 5 জন অভিযোগ দায়ের করেছেন, 2 জন মহিলা এবং 3 জন পুরুষ, এখনো পর্যন্ত জানা খবর অনুযায়ী। এবং তার বিরুদ্ধে আবারও বলবো তোলাবাজি, অস্ত্র আইন এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এবং এই তোলাবাজি কিন্তু একটা বড় নেটওয়ার্ক। স্বরূপ বিশ্বাস পুলিশদেরকে কাটমানি থেকে শুরু করে বিভিন্ন সময় ইম্পার সঙ্গে মিলে তোলাবাজি করেছে। এবং এটা শুধুমাত্র ফেডারেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি হল মালিকদের এবং ডিস্ট্রিবিউটারদেরও প্রভাবিত করতেন। এবং তারা যদি তার পছন্দ মতো টাকা পয়সা তার হাতে না তুলে দিতেন, তাহলে সেই সমস্ত হলে সিনেমা রিলিজ বা প্রদর্শন একদমই মানুষ, অর্থাৎ কাউন্সিলর, বিধায়ক না হয়েও বিরাট প্রভাব ছিল এই স্বরূপ বিশ্বাসের। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য ছিল স্বরূপের। টালিগঞ্জের থ্রেট কালচারের নায়ক ছিলেন এই স্বরূপ বিশ্বাস। কাউকে ব্যান, কারো শুটিং বন্ধ করে দেওয়া, তৃণমূল জামানায় যথেচ্ছ তোলাবাজি, টালিগঞ্জের সিন্ডিকেট চালানোর অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ছিল। অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাসের সাথে আমার ওরকম ভাবে সরাসরি কিছু নেই। আমাকে তো বাপি মালাকার, উনি আমাকে কাজ করতে দিতেন না। আমাকে এখনো পর্যন্ত তো বসের কার্ডও দেয়নি। আমাকে অনেক জায়গা থেকে কাজ থেকে বার করে দিয়েছে, অনেক টাকা পয়সাও চাইতো বসের কার্ডের জন্য। এইসব নিয়ে অনেক ঝামেলাও হচ্ছে ইন্ডাস্ট্রিতে। ওইসব বাপি মালাকারই করতো, আর এইসবই তো যাই না এখনো স্বরূপ বিশ্বাসের সাথে। এই বাপি মালাকার কে ছিলেন সুভাষ? আমাদের মেকআপ গিল্ডের সেক্রেটারি আর কি। মেকআপ গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার, তার মানে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে চলতেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এই যে কাটমানি গুলো, যেগুলো আমাদের ওয়েলফেয়ার নামে যে সব টাকা পয়সা, এইগুলো তো উনি তো নিতেন না, ওনার মাধ্যমেই তো সব যেত আর কি। আপনাদের থেকে ডিরেক্টলি টাকা চাওয়া হতো? হ্যাঁ, ওয়েলফেয়ার নামে যে আমরা যা কাজ করতাম তার 2% হিসেবে তো দিতেই হতো। আমি নিজে একজন গাড়ির ব্যবসায়ী। আমাদের গাড়ি এখানে বাইরে থাকতো বলে তার জন্য তোলা দিতে হতো। আমাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আমাদের ড্রাইভার খালাসিকে মেরেছে। এটা শ্লীলতাহানি করার জন্য একটা পার্সোনাল অফিস বানিয়েছে। কে করবে? স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, পুরো বিশ্বাস পরিবার। এরা চোর পরিবার, এটা দখল করা জায়গা। এই মাঠটা এরা দখল করে রেখে দিয়েছে। এখানে পুলিশ স্টেশন নামে ছিল ওর, ওইটা ওখানে সব করতো ওরা। আমরা বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো, কিন্তু এখানে দুর্গাপুজো আমরা অখুশি থাকতাম। তার কারণ আমাদের রাস্তা বন্ধ করে দিত। 25 দিন থেকে 20 দিন আমাদের রাস্তা বন্ধ থাকতো। টালিগঞ্জের কলাকুশলীদের একটা বড় অংশই দীর্ঘদিন ধরে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। গ্রেফতার হয়েছেন অবশেষে স্বরূপ বিশ্বাস। আজ সকালে স্টুডিও পাড়ার ঠিক কি ছবি জানবো, সরাসরি চলে যাব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, একটা সময় টালিপাড়ার সব থেকে বড় নাম এই স্বরূপ বিশ্বাস, তার প্রভাব আমরা প্রত্যেকে জানি। সেই জায়গায় আজকে গতকাল রাত্রিবেলা তার গ্রেফতারির পরে টলিপাড়ার ছবিটা কীরকম, স্টুডিও পাড়ার ছবিটা কীরকম যদি বলি, সেক্ষেত্রে কোনো রকম কল টাইম কোনো স্টুডিওতে ক্যান্সেল হওয়া বা কোনো রকম প্রভাব পড়া, কোনো শুটিং আটকে যাওয়া, কোনো কিন্তু পরিবর্তন নেই। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরও একই ছন্দে রয়েছে স্টুডিও পাড়া। এখন সকাল 8টা থেকেই সাধারণভাবে বিভিন্ন যে স্টুডিওগুলো রয়েছে, NT1, ভারতলক্ষ্মী,
টেকনিশিয়ান স্টুডিও সব জায়গায় কল টাইম থাকে, যারা টেকনিশিয়ানরা তারা আসতে শুরু করেন। আজকেও কিন্তু সেই একই ছবি। যারা আমি এই মুহূর্তে ভারতলক্ষ্মী স্টুডিওতে রয়েছি, যারা এখানে রয়েছেন একটু কথা বলবো। অ্যারেস্টের খবর গতকাল রাত্রিবেলা আপনারা শুনেছেন সৌরভ বিশ্বাসের, তারপরে আজকে ছবিটা কিরকম? কোনো কল টাইম বা কোনো পরিবর্তন কিছু? নর্মাল, সমস্ত কিছু নর্মাল আছে। ওনার প্রতি কোনো প্রভাব কিংবা কোনো বাধা বিঘ্ন কিংবা কোনো শুটিংয়ে আসবো না কি এরকম কিছুই দেখা যাচ্ছে না, সব নর্মাল আছে। সকালবেলা কটা থেকে মোটামুটি কল টাইম? আমাদের এখানে যেমন একটা ফার্স্ট কল টাইমটা আছে 8টার সময়, আর একটা আছে 8টা 9টা, একটা আছে 9টা। 3টে সিরিয়াল চলছে, 3জনেরই যথারীতি সব লোকজন কলাকুশলীরা আসছেন সাধারণ? একদম, এই তো সব আসা আরম্ভ হয়ে গেছে অলরেডি। যেমনটা শুনলে এখানকার যারা রয়েছেন তারাও বলছেন কোনো প্রভাব নেই, সকাল থেকে স্বাভাবিক ছন্দে স্টুডিও পাড়া তার কাজে ফিরছে, সকাল থেকে কাজ শুরুও হয়ে যাবে, যেমন সকালবেলার কল টাইম থাকে সেই কল টাইম মেনে। এবং এখানে 3টে ধারাবাহিকের শুটিং হয়, সেই 3টে ধারাবাহিকেরই যা কল টাইম ছিল আজকে সকাল থেকে তা কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ একটা সময় এই টলিপাড়ার এই স্টুডিওগুলোতে যার প্রভাব অপরিসীম ছিল, নিয়ন্ত্রণ তার পুরোপুরিভাবে কে শুটিং করবে, কোন কোন টেকনিশিয়ান কাজ করবে, এই সমস্ত কিছু যার নিয়ন্ত্রণে চলতো, তার গ্রেফতারির পরেও কিন্তু কোনো ছবি পাল্টালো না। আপাতত স্টুডিও পাড়া একেবারে স্বাভাবিক ছন্দে চলছে, তা বলাই যায়। একেবারে সান্নিক, একটা সময় যার নির্দেশ ছাড়া, যার কথা ছাড়া স্টুডিও পাড়ায় নাকি একটা পাতাও নড়তো না, সেই স্বরূপ বিশ্বাস যার বিরুদ্ধে পুঞ্জীভূত হয়েছিল ক্ষোভ, ভুরি ভুরি অভিযোগ করেছিলেন এই কলাকুশলীরা টালিগঞ্জের, গতকাল তাকে গ্রেফতার করেছে পুলিশ রাতে। একাধিক ধারায় স্বরূপের বিরুদ্ধে মামলা, শ্লীলতাহানির অভিযোগে মামলা স্বরূপের বিরুদ্ধে, খুনের চেষ্টা, কাজের নামে টাকা আদায়ের অভিযোগে মামলা, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন 5 জন, আর এই 5 জনের অভিযোগ মিলিয়ে একটি মামলা হয়। 2 জন মহিলা সহ 5 জনের অভিযোগে জালে স্বরূপ। কর্মফল তো ভুগতে হবে সবাইকে। তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে। অনেক আমাদের এই টালিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন সেটা তো ঠিক হলো না। যে ভালো কাজ করবে না সে গ্রেফতার হয়েছে, এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাই হয়েছে। এখন তো ভরসা ইন আর ভয় আউট, তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে। তারা পুরো বিষয়টাকেই এমন করেছিলেন তাদের অন্যায়ের সঙ্গে যে টেকনিশিয়ান, যে শিল্পী, যে পরিচালক, যে প্রযোজক সম্মতি দেবেন না তাদেরকেই কাজ কেড়ে নেওয়া হবে। হয় তাদের পাপ কাজের পার্টনার হও, আর না হলে পরিষ্কার খেতে না পেয়ে মারা যাও বা ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হও। এই ছিল তাদের সিলেবাস। যাদের এই ধরনের কাজ কারবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সবকটা জীবিকার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ বোধহয় কমই অভিযোগ। আরো তলিয়ে দেখলে আর অনেক কিছু জানতে পারা যাবে। এই ফেডারেশনের যে ফান্ড, এই ফেডারেশনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যদি তদন্ত করতে নামে ইডি বা সিবিআই, যদি তদন্ত করতে নামে, আরো মারাত্মক তথ্য পাবে। এইটুকু টলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায়। তো যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে, যে অন্যায় মানুষ করে তার প্রতিদান কিন্তু তাকে পেতেই হয়, তিনি যতই ক্ষমতাবান হন না কেন। আজ ঈশ্বরের আশীর্বাদে সেটি প্রমাণিত হলো। ফেডারেশন শুধু ফেডারেশন, গিল্ড, পরিচালক, অভিনেতারাই নয়, স্বরূপের দাপটে অতিষ্ঠ ছিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটররাও। কোন হলে কোন সিনেমা রিলিজ সেটাও বলে দিতেন স্বরূপ বিশ্বাস। অভিযোগ SSR সিনেমাস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শতদীপ সাহার।
মে মাসের 4 তারিখের আগে অবধি উনি যেভাবে রাজত্ব করছিলেন এবং যেভাবে ভয় দেখিয়ে চলছিলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা যেভাবে ক্ষতি করে গেছেন, তো আমার মনে হয় তারই প্রতিফলন এই অ্যারেস্টের পর সবাই যেন একটা খুশির আমেজের মধ্যে এসছে। এই যে ক্ষোভটা, এটা অনেক বছরের ক্ষোভ, এটা একদিনের নয়। উনি প্রত্যেকটা জিনিসেই আমাদেরকে ডমিনেট করতেন। শুটিং করব, সিনেমা প্রডিউস করব, সেখানেও ওনাকে আলাদা করে টাকা দিতে হবে। শুটিং এর আগের দিন উনি ফোন করে বলবেন যে এত লোক না নিলে শুটিংটা বন্ধ করে দেবো, আইদার আপনি টাকা দিন নাহলে লোক নিন। উনি সিনেমার ডিস্ট্রিবিউশনেও উনি বলতেন যে শতদীপকে ছবি দিও না, অন্য কাউকে ছবি দাও। সিনেমা হলের ক্ষেত্রে উনি ডিসাইড করে দিতেন কোন সিনেমাটা কোন শোতে চলবেন, কোন সিনেমাটা কবে রিলিজ হবে সেটাও উনি ডিসাইড করে দিতেন। একটা যেন একটা মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছিলেন। আজকে বাংলা সিনেমা স্বাধীন হয়েছে আমার মনে হয়। এবছর শেষেই কলকাতা পুরসভায় ভোট। তার আগে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার ইচ্ছা প্রকাশের জল্পনা ঘিরে গরম রাজনীতি। তবে কি পুরো ভোটের আগে ফিরহাদ হাকিমকে মেয়র পদ থেকে সরাতে চাইছে তৃণমূল নেতৃত্ব? কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কুণাল ঘোষ দাবি করেন ফিরহাদ হাকিম নাকি কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন, তাতে নাকি সম্মতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কুণাল ঘোষের এমন দাবি ঘিরে বঙ্গ রাজনীতিতে জোর শোরগোল। কেন এমন মন্তব্য করলেন কুণাল? কি অঙ্ক রয়েছে এর পিছনে? তবে কি মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমকে সরাতে চাইছে তৃণমূল নেতৃত্ব? সেই কারণেই কি কুণাল ঘোষের মাধ্যমে সেই বার্তা প্রকাশ্যে এনে দেওয়া হলো? অনেকের মতে এই জল্পনা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার কারণ ২৬-এর নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি। এবারের বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। গোটা রাজ্যে যে ছবি দেখা গিয়েছে সেই একই ছবি দেখা গিয়েছে কলকাতাতেও। এখানে হিন্দু ভোট একজোট হয়ে বিজেপির দিকে গিয়েছে। ২০০৯ সাল থেকে যে কলকাতায় সবুজের দুর্ভেদ্য দুর্গ, ২৬-এর ভোটে সেখানেই পদ্ম ফুটেছে। তৃণমূলের ঝুলিতে এসেছে মূলত মুসলিম ভোট। যেমন ধরুন ভবানীপুর, এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল বলছে এই কেন্দ্রের ৮টি ওয়ার্ডের মধ্যে একমাত্র ৭৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। এই ওয়ার্ডটিতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। তৃণমূল জিতেছে কলকাতা বন্দর, চৌরঙ্গি, মেটিয়াবুরুজ, এন্টালি, বালিগঞ্জ, বেলেঘাটার মতো কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রেই বড় সংখ্যায় মুসলিম ভোট। অন্য কেন্দ্রগুলি হাতছাড়া হয়েছে তৃণমূলের। বিধানসভার ফল অনুযায়ী কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ১০২টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে ৪২টিতে। বছর শেষেই কলকাতায় পুরো ভোট। তবে কি ফিরহাদ হাকিমকে সামনে রেখে আর পুরো ভোটে যেতে চাইছে না তৃণমূল? মুসলিম মুখ সামনে থাকলে কি ফের হিন্দু ভোট হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে ঘাসফুল নেতৃত্ব? ফের ফিরহাদকে বাজি ধরলে কি রাজনৈতিক ভুল হয়ে যাবে বলে মনে করছে তৃণমূল? এই কারণেই কি ফিরহাদকে মেয়র পদ থেকে সরানোর চেষ্টা? এই জল্পনার মধ্যেই বৃহস্পতিবার পদত্যাগ করেছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণে একটা সরকার আসছে, সমস্ত মানুষের মধ্যে একটা অন্যরকম ভাব। অতএব আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে এখন আর কমফর্ট ফিল করছি না। অনেকের মতে শহর এলাকায় তৃণমূলের খারাপ ফলের কারণগুলির মধ্যে অন্যতম বেহাল পুর পরিষেবা, বেহাল রাস্তা, বেহাল নিকাশি, রাস্তাঘাটে আবর্জনার স্তূপ, তার সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতি। তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, এক একজনের আঙুল ফুলে কলা গাছ। তীব্র ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। পালা বদলের পর যে ক্ষোভ জনরোষের চেহারা নিয়েছে। সরকার বদলের পর থেকে বহু তৃণমূল কাউন্সিলর শ্রীঘরে, অনেকের আবার খোঁজ নেই। এই পরিস্থিতিতেই পদত্যাগের হিড়িক। মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ পদ থেকে ইস্তফা দেন তারক সিং।
মেয়র ফেরহাদ হাকিমের দিকে আঙুল তুলে পদ ছাড়েন তিনি। বৃহস্পতিবার পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। নিউজ 18 বাংলা।